যে বাংলাদেশ একটি হাস্যকৌতুক দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে বিশ্বের দরবারে। এদের মতো তথাকথিত বাটপারগুলোর কারণে বাংলাদেশের পরিণতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। বাংলাদেশে যদি দুর্ভিক্ষ লাগে, এদের চামড়া বাংলাদেশের মানুষ টেনে ছিল, এখানে আপনারা বলে দিলাম। এদিকে বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ ঠেকাতে শেখ হাসিনা স্পেশাল সৈন্য নিয়ে দেশে আসছে। সেনাপ্রধানের পদক্ষেপে ডক্টর ইউনূসের কপাল পুড়ে। শিক্ষার্থী জনগণ আবারও রাজপথে নামে ঢাকা অচল ও সবকিছুই দখল করছে। আওয়ামী লীগের কূটকৌশলে সরকারের টালমাটাল অবস্থা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আলোচনা সমালোচনা শুরু হয়েছে। যারা আওয়ামী লীগের পক্ষের তারা তো মনে করেন যে বুক গর্বে ভরে উঠতেছে। ছাত্ররা যখন আন্দোলন করলো 24 7 জুলাই, তখন তো তাদের গায়ে কোনো হাত দেওয়া হয়নি, কিচ্ছু করা হয়নি। মেয়েরা তো রাত ভর মিছিল করেছে। সুতরাং এই সকল জঙ্গি সংগঠনকে বাদ দিয়ে যে সকল রাজনৈতিক দলের রাজনীতিতে হস্তক্ষেপ করা হচ্ছে, এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কোনোভাবে কাম্য নয়। এই অন্তর্বর্তীকালীন সরকার বিশ্ব পরিমণ্ডলে তাদের যে গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতা কিন্তু হারিয়ে ফেলছে। একটা জিনিসই স্পষ্ট হয়ে গেছে, হ্যাঁ, এই সন্ত্রাসবাদীদের ধর্ম ছিল এবং একটা বিশেষ ধর্মেরই তারা সকলে ছিল, এবং এই সন্ত্রাসবাদের এক এবং একমাত্র কারণ ছিল আমাদের সামনে তোমাদের মাথা নিচু করেই থাকতে হবে। তার জন্য আইন শৃঙ্খলার অবনতিও লক্ষ্য করা যাচ্ছে, যার প্রমাণ মিলেছে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান। যখন মোহাম্মদ ইউনূস গোটা বিশ্ববাসীকে বাংলাদেশ নিয়ে আসার কথা শোনাচ্ছিলেন, তখন বাংলাদেশের অন্দরে চলছিল কুপিয়ে হত্যাকাণ্ড, যা ঘটছিল দেশের এক কোণে। রাজধানী ঢাকাতে চলছিল সংঘর্ষ। তারপরও আশার বাতিঘর বাংলাদেশ। যিনি একথা বলছেন তিনি আবার এই মুহূর্তে বাংলাদেশের। গাইস, এতক্ষণ দেখলেন আজকের ভিডিও শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। ইতিমধ্যে আজকের ভিডিও শিরোনাম দেখে আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের খবর নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালো অসংখ্য অভিনন্দন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কপাল খুলে দিল, কিংবা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর আপনার বিশাল একটা সুসংবাদ দিয়ে গেছে। কিন্তু এই সুসংবাদটাকেই বর্তমান আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা কিংবা কিছু মনে করেন ইউটিউবাররা তারা বলতেছে যে কংগ্রেচুলেশন মোহাম্মদ ডক্টর ইউনূস, কিংবা আহলান সাহলান ডক্টর ইউনূস, এই দেখো ডক্টর ইউনূস ঘটাই দিছে, এই দেখো ডক্টর ইউনূস আসতে না আসতেই কাতার থেকে বা কাতারের সরকার আমাদের বাংলাদেশের সেনাবাহিনীদেরকে তার দেশে সুযোগ করার বা কাজ করার একটা মাধ্যম খুঁজে দিচ্ছে, কিংবা একটা বাজার তৈরি হচ্ছে, এইটা হচ্ছে সেইটা হচ্ছে। আসলে দর্শক বন্ধুরা, মেন ঘটনাটা কি? অনেকেই আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ থেকে 725 জন আপনার সৈনিক নিচ্ছে কাতারের সরকার। আচ্ছা, এটা কি অন্তর্বর্তীকালের সরকার? তিনি যে কাতার সফরে গেলেন কিংবা তিনি যে কাতার সফর শেষ করে পুনরায় দেশে ফিরতেছে, এটা কি আসলে ডক্টর ইউনূস যাওয়াতে আমাদের বাংলাদেশের সৈনিক কি কাতারে যাচ্ছে? আসল ঘটনাটা কি আপনারা জানেন? আসল ঘটনা হচ্ছে ভাই, আমাদের বাংলাদেশ থেকে যে কাতারের সরকার আপনার 700-র অধিক, এটা আনুমানিক আপনার 1125 জন হতে পারে। হ্যাঁ, কেমন এটা আপনার দীর্ঘ হতে পারে। তো এই যে মনে করেন ধরেন এক্সাম্পল 725 জনই ধরেন, তো এই 725 জন সৈনিক কাতারের সরকার যে আমাদের বাংলাদেশ থেকে নিচ্ছে, এটা কি অন্তর্বর্তীকালে সরকার ঘটাইছে? না ভাই, এটা ঘটাইছে আওয়ামী লীগ। তাও কবে? 2023 সালে। তাহলে এই ঘটনাটা ভাই ঘটাইছে আওয়ামী লীগ, শেখ হাসিনা। কেমন কাতারের সরকার বলছে 2025 সালের ভিতরে আমরা আপনার দেশে থেকে সৈনিক নিব আমাদের দেশের জন্য। কেমন এটার আপনার মেয়াদ হবে 3 থেকে 4 বছর কিংবা 5 বছর পর্যন্ত। আর এক একজন সৈনিকের স্যালারি পর্যন্ত আপনার ঠিক করে দেয় শেখ হাসিনা, 2.5 থেকে 3 লক্ষ টাকা। আর এটা নাকি বর্তমান অন্তর্বর্তীকালের সরকার
ঘটাই দিছে। দেখেন আসিফ মাহমুদ তার ভেরিফাইড পেজে তিনি স্ট্যাটাস দিছে যে কংগ্রাচুলেশন প্রধান ডক্টর ইউনূস, কিংবা ডক্টর ইউনূসের পক্ষ থেকে সেনাবাহিনীর জন্য বিশাল একটা সুসংবাদ। ভাই বাটপাড়ির একটা লিমিট থাকা দরকার, কেমন? আর আমাদের গণমাধ্যমগুলোও মানে কি লেভেলের বাটপাড়ে ভাই। আপনারা এটা কেন প্রকাশ করলেন না যে 2023 সালে শেখ হাসিনা এটাকে ঘটাই দিছে, বা শেখ হাসিনা তারা আনুষ্ঠানিকভাবে এগুলা সিগনেচার হয়ে গেছে, লিপিবদ্ধ হয়ে গেছে, কেমন? পেপার টেপার সব ঠিকঠাক চুক্তিপূর্ণ হয়ে গেছে। একটা সেনার আপনার তাকে ফ্যাসিলিটি কি দেওয়া হবে, তিনি কত বছর থাকবে এবং তার স্যালারি কত হবে, সম্পূর্ণ কিছু নির্ধারণ করে গেছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার। শুধু ডক্টর ইউনূস কি করছে, যখন নাকি শেখ হাসিনার পতন ঘটে বা 5 আগস্টের পরে আমাদের বাংলাদেশে তো সরকারবিহীন ছিল, তাই না? তখন ডক্টর ইউনূস কাতার যায়। কাতার যাওয়ার পরে তারপরে হচ্ছে এটা কি আপনার মানে কি বলে অফিসিয়ালি ভাবে ঘোষণা দেয়, কারণ যেহেতু বাংলাদেশে বর্তমান কোনো গণতান্ত্রিক সরকার নাই, তো শেখ হাসিনা তো এটা কইরা গেছে। আর ওই করার মোতাবেক আপনার কাতার সরকার ওই ধরনের একটা কাজের যে তারা যে বাংলাদেশ থেকে 725 জন সৈনিক নিব, তো এই সৈনিকটা যেখানে খাটাবে ওই জায়গাটা তো তৈরি করে রাখছে। এখন যদি হঠাৎ করে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার না দেয়, বা যদি কাতার সরকার যদি না দেয়, তাহলে তো কাতার সরকার বিপদে পড়বে। কারণ এটা তো আপনার কোনো শ্রমিক না যে আপনি চাইলে যে কোনো দেশ থেকে 700 মানুষ নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে ভাই ডিপার্টমেন্ট, এটা হচ্ছে সেনাবাহিনীর ডিপার্টমেন্ট, বুঝতে হবে। এই দেশ থেকে আনতে হলে ম্যাক্সিমাম আপনাকে 3 থেকে 4 বছর আগেই সেই দেশের সরকারের সাথে চুক্তিমুক্ত হতে হবে আপনাকে। এখন আমি একটা কথা বলি, শুনেন, যারা নাকি বলতেছেন যে ডক্টর ইউনূস এটাকে ঘটাই দিয়েছে, তাদের উদ্দেশ্যে এক লাইন কথা শুনেন। আমাদের দেশটা কি গণতান্ত্রিক দেশ, আর এই গণতান্ত্রিক দেশের আপনার সরকারের ভূমিকা কি? জনগণের ভোটের মাধ্যমে একটা নির্বাচিত কি গণতান্ত্রিকের প্রক্রিয়ায় এসে একটা সরকার বসা চেয়ারে, তাই তো? তাহলে এই অন্তর্বর্তীকালে সরকারের কোনো ভূমিকা আছে? তিনি কি কোনো গণতান্ত্রিক মেনে আসে নাই তো? তাহলে কাতারের সরকার কেন অন্তর্বর্তীকালে সরকারের সাথে, কিংবা এই ডক্টর ইউনূস তিনি কাতার সফর গেলেন, আর যাওয়ার লগে লগে কি 2 মাসের ভিতরে 725 জন সৈনিক আমাদের বাংলাদেশ থেকে কাতার যাচ্ছে। তাদের বেতন হবে 2.5 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত, আর তাদের চাকরির মেয়াদি হবে 3 থেকে 5 বছর। মানে তিনি আপনার গেল, আর যাওয়ার লগে লগে ডক্টর ইউনূসকে কাতার সরকার হাত পা ধইরা সবকিছু প্রদান করে দিল যে এই যে নেন প্রফেসর ডক্টর ইউনূস, আপনি নোবেল বিজয়ী, আপনি আসছেন আপনার সম্মানের স্বার্থে, আপনার দেশের সৈনিকের জন্য বা সেনাবাহিনী বা ডিফেন্সের জন্য আমরা এত বড় একটা ভূমিকা দিলাম, এটা শুধু আপনার সম্মানের স্বার্থে। মানে আমরা ভাই কি লেভেলের আসলে মাথার ভিতরে বুদ্ধি আমাদের আসলে মানে কতটুকু আসলে কমে গেলে আমরা এই ধরনের চিন্তা ভাবনা করতে পারি। আর তার উপদেষ্টাদের মানে কি প্রাউড ফিল নিয়ে তারা স্ট্যাটাস দিচ্ছে যে এই যে দেখো অন্তর্বর্তীকালে সরকার আসতে না আসতেই সেনাবাহিনীকে এত বড় একটা আয়ের উৎসর্গ করে দিল, কিংবা একটা ব্যবস্থা করে দিল। ভাই এই ব্যবস্থাটা শেখ হাসিনা বা আওয়ামী লীগ করছে 2023 সালে। আর একজন সেনার বা একজন সৈনিকের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে এই ধরনের একটা মনে করেন যাত্রা, কিংবা এই যে 3 থেকে 5 বছর একটা চুক্তি বা একটা সফর আরেক দেশে, যে 4 দেশের আপনার নিরাপত্তাকে রাখা, বজায় রাখা, আইন শৃঙ্খলাকে বজায় রাখা, কাজ করা। একটা সৈনিকের থাকে, স্বপ্ন থাকে ভাই। কারণ এই 3 থেকে 5 বছর মেয়াদে যদি কোনো সৈনিক যেতে পারে, এই সময়ের ভিতরে তারা কোটি টাকা মনে করেন ইনকাম করতে পারে। প্রতিটি সৈনিকের এটা থাকে, স্বপ্ন থাকে ভাই। আর এই স্বপ্নটাকে বাস্তবায়ন করে যায় আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তীকালে সরকার তিনি কি করছে? হ্যাঁ, শেখ হাসিনাটাকে করে গেছে, যেহেতু তিনি আর নাই বর্তমান সরকারে, তিনি সমস্ত কিছু করে গেছে। ওকে ফাইন। ওই যে আপনার ধরেন কিভাবে আমি আপনাকে বলি, আপনি একটা শোরুম বানালেন, হ্যাঁ সবকিছু ঠিকঠাক, জাস্ট আপনি লাল একটা ফিতা টানলেন গেটের মাঝখানে, কিচেন নিলেন, কাটলেন, দ্যাটস ইট। তো অন্তর্বর্তীকালে সরকার এই কাজটাই করছে। কেমন? সমস্ত কিছু আওয়ামী লীগ সরকার করে গেছে। তো যারা নাকি ভাই বর্তমান এগুলা বলতেছে যে এত বড় একটা সুসংবাদ আপনার দিয়ে দিছে, কি জানি বলে, অন্তর্বর্তীকালে সরকার দিয়ে দিছে, তাদের উদ্দেশ্যে আমার মনে হয় এই ভিডিওটা যথেষ্ট হয়ে যাবে। যাই হোক দর্শক বন্ধুরা, এই ধরনের ভুলভাল কথা ছড়াবেন না। আর আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা পুনরায় আবারও প্রমাণ করে দিল যে তারা অন্তর্বর্তীকালে সরকারের 5 গোলাম হয়ে গেছে।
খুবই দুঃখজনক। কারণ যে সরকারই আসুক না কেন, আমাদের গণমাধ্যমগুলা সেই সরকারেরই পাঁচাটা গোলাম হয়ে যায়। মানে সরকারের হয়ে কাজ করে, রাষ্ট্রের হয়ে কেউ কাজ করে না। সবাই বলে যে গণমাধ্যমগুলা জনগণের, কিন্তু না ভাই, গণমাধ্যমগুলা নির্ধারিত একটা গোষ্ঠীর হয়ে যায় সময়ের সাথে সাথে। যাই হোক দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জামাত ইসলামীর একটা প্রোগ্রামে কথিত ভারতের দালাল কিংবা রয়ের এজেন্ট কালবেলা সম্পাদক সন্তোষ শর্মার উপস্থিতি নিয়ে সমালোচনা করতে গিয়ে বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, মজলুম আলেমে দ্বীন জনাব মুফতি হারুন ইজহার সাহেব লিমিট ক্রস করেছেন। জনাব হারুন ইজহার সাহেবকে কিছু জবাব দেওয়া প্রয়োজন জামাত শিবিরের পক্ষ থেকে। দর্শক, জবাব দেওয়ার আগে হারুন ইজহারকে কিছু সম্মান করে নিই, কারণ কিছু মেডিসিন তো দেব একটু পরে। হারুন ইজহার সাহেব আলেম হিসেবে অনেক বড় আলেম, ব্যক্তি জীবনে অত্যন্ত সাদাসিধা, তার মধ্যে কোনো বিলাসিতা নেই, লোভ লালসা কখনো তাকে স্পর্শ করতে পারেনি। তার টাকা পয়সা নেই, গরিব মানুষ, এবং তিনি আপোষহীন। তার আদর্শের জায়গায় তিনি আপোষহীন, এ বিষয়ে কম্প্রোমাইজ করেন না। তিনি নিজে জেল খেটেছেন, জেল থেকে বের হয়ে আবার সেই একই ধারায় কথা বলেছেন, আবার জেল খেটেছেন, এবং কারাবন্দী আলেমুলামাদের জন্য তার অত্যন্ত চমৎকার দরদ মাখা ভূমিকা আমরা দেখেছি। আলেমদেরকে কারাগার থেকে বের করতে হারুন ইজহারের অনেক ভূমিকা ছিল। এমন অনেক আলেম কারাগার থেকে বের হয়েছে হারুন ইজহারের কল্যাণে, কারণ তার পরিবারও এক পর্যায়ে খোঁজ নিত না, মামলা চালানোর মতো টাকা পয়সাও ছিল না, হাল ছেড়ে দিয়েছে। হারুন ইজহার এরকম অনেক আলেমকে মুক্ত করেছে। এমনকি কারাগারের মধ্যে যারা ছিল তাদের মধ্যে হারুন ইজহার তার সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ খোঁজ খবর রেখেছেন। আমির হামজারও সর্বোচ্চ খোঁজ খবর রেখেছেন। এই জায়গা থেকে হারুন ইজহারের প্রতি সম্মান থাকবে। কিন্তু অনেক আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম হারুন ইজহারের আকিদা মানহাজ নিয়ে। তিনি কিন্তু মানহাজি, যেটা আমাদের গণতান্ত্রিক রাজনীতির সাথে যায় না। কিছুটা এক্সট্রিমিস্ট এলিমেন্ট তার মধ্যে রয়েছে, যেটা বাংলাদেশের জন্য প্রযোজ্য না। আপনি বাংলাদেশে মানহাজি হতে পারবেন না। তিনি হেফাজত, কিন্তু এই গণতান্ত্রিক রাজনীতি, ভোট, এগুলোর প্রতি তার যথেষ্ট আপত্তি রয়েছে। মানহাজি একটা গ্রুপ রয়েছে বাংলাদেশে, যারা কোনো না কোনোভাবে উগ্রবাদী কিংবা জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষক। তারা সরাসরি উগ্রবাদী বা জঙ্গিবাদী না হলেও জঙ্গিবাদীরা তাদের কাছ থেকে অনুপ্রেরণা নেয় এবং তাদের পৃষ্ঠপোষকতা নেয়। এই সন্দেহটা হারুন ইজহারের প্রতি আছে, এটা পুরনো। এবার আসেন হারুন ইজহারের যে সমালোচনা জামাত ইসলামীর বিরুদ্ধে, তার জবাব নেই। প্রথমে বলবো যে জামাত ইসলামী প্রোগ্রামে সন্তোষ শর্মার উপস্থিতি নিয়ে আমি নিজেও সমালোচনা করেছি, এটা একদম ঠিক হয়নি। এবং এটা যে ঠিক হয়নি, এখনো জামাতের অনেক কর্মী বা অনেক অন্ধ কথিত অ্যাক্টিভিস্ট তারা এটাকে লেজিটিমেট করার চেষ্টা করছেন। না, কোনো সমস্যা নেই, জামাত 100 বার ঠিক করেছে সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়ে। কিন্তু না, আমি বলবো জামাত 1000 বার ভুল করেছে সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়ে, এবং ভুল করেছে কিনা এটা সামনে দেখবেন যে সামনে জামাত আর সন্তোষ শর্মাকে দাওয়াত দিবে না, অপেক্ষা করেন। আজকে যারা এটাকে লেজিটিমেট করছেন, তখন সামনে তারা লজ্জা পাবেন যে না, জামাত কিন্তু ভুল হিসাবে এটা গ্রহণ করবে, এর মানে এই সন্তোষ শর্মাকে আর কখনো দাওয়াত দিবে না। এটা একটা ভুল। এখন এই ভুলের সমালোচনা করবেন, এটা স্বাভাবিক। এখন ভুলের সমালোচনা কে কিভাবে করবেন? দেখেন, আমরা যারা জামাতকে ভালোবাসি, পছন্দ করি, আমরা বলবো কি জামাত ভুল করলেও আমরা জামাতের পক্ষে, ভুল শুধরে তারপরে পক্ষে, ভুল সংশোধন করতে হবে তারপর আমরা জামাতের পক্ষে। কিন্তু জামাতকে যারা দেখতে পারে না, তারা তো জামাতের ভুল এটা নিয়ে পিক করে সমালোচনা করার চেষ্টা করবে। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। সবাই তো আর জামাতকে সোলাইমান অ্যানালাইসিসের মতো ভালোবেসে সমালোচনা করবে না, পছন্দ করে কিংবা সমর্থন জানিয়ে সমালোচনা করবে না। সবাই তো বলবে না যে ভুল করলো আমরা জামাত সমর্থন করি, এ কথা তো আর বলবে না। পিনাকি, ইলিয়াস তারা তাদের মানহাজ অনুযায়ী, তাদের মেথোডোলজি অনুযায়ী সঠিক কাজ করেছে। তারা অন্য 10 জনের যে স্টাইলে সমালোচনা করেন জামাতকে, ওই স্টাইলে সমালোচনা করেছেন। আমি এতে মোটেও অবাক নই এবং পিনাকি ইলিয়াসকে গালি দেওয়ার পক্ষে নই। পিনাকি ইলিয়াসকে যারা গালি দিচ্ছেন তাদের অ্যাক্টিভিজমের ধরনই হচ্ছে গালি দেওয়া। জামাতের মধ্যে একটা গ্রুপ বের হয়েছে যারা গালি দেয়, এটা জামাতে একসময় ছিল না। এরা এখন পিনাকি ইলিয়াসের গালির বিপরীতে এরা গালি দেয়। পিনাকি ইলিয়াস গালি দিবেন, এটা তাদের মেথোডোলজি। কিন্তু জামাতের কেউ
গালি দিবে না, এটা তাদের আদর্শ, এটা মনে রাখতে হবে। যাই হোক দর্শক, পিনাকি ইলিয়াসের সমালোচনা নিয়ে আপত্তি নাই তেমন, তাদের সমালোচনার জবাব দিয়েছে, কিন্তু সমালোচনার ধরন নিয়ে আপত্তি নেই, কারণ ওইভাবেই তারা কথা বলে। কিন্তু হারুন ইজাহারের সমালোচনার ধরন নিয়ে যথেষ্ট আপত্তি আছে। হারুন ইজাহার লিমিট ক্রস করেছেন, কারণ হারুন ইজাহার একজন আলেম এবং তিনি উম্মাহ দরদি আলেম হিসেবেই পরিচিত, এবং তুলনামূলকভাবে তিনি উদার। যেমন কওমি আলেমদের একটা অংশ জামাতকে মনে করে ফেরকায়ে বাতেলা, অথচ জামাতের সাথে প্রকাশ্য ইন্টারেকশনে হারুন ইজাহারের কোনো আপত্তি নেই। এই জায়গাটা তো ভালো। অতএব হারুন ইজাহার তার স্বভাবসুলভ পদ্ধতিতে সমালোচনা করেন নাই। হারুন ইজাহারের প্রথম বক্তব্যটার জবাব আমরা দিচ্ছি। জামাত ইসলামী নিকৃষ্ট মুনাফিকিতে লিপ্ত হয়েছে। দেখেন, এটা শরীয়তি বিশ্লেষণ হচ্ছে। আপনি যদি ইমাম আবু হানিফার ফিকুল আকবার ধরে বিশ্লেষণ করেন, হারুন ইজাহার যেহেতু আলেম মানুষ, এখানে তিনি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। তিনি কিন্তু বলেননি যে জামাত ইসলামী মোনাফেক হয়ে গিয়েছে। না, কেউ মোনাফেক হয়ে গিয়েছে একথা এতেকাদি মোনাফেক না হলে, হলিস্টিক মোনাফেক না হলে তাকে বলা যায় না। কিন্তু কেউ যদি কোনো একটা কর্ম করে যেটা মোনাফিকের আলামতের মধ্যে পড়ে, তাহলে বলতে হবে ওই কাজটা মোনাফিকি। হারুন ইজাহার এই উসুল মেনেই কথা বলেছেন, যে তিনি বলেননি যে জামাত ইসলামী মোনাফেক, তিনি বলছেন জামাত ইসলামী মোনাফিকি কাজ করেছে। আলেম মানুষ তো এদিকে হিসাব করেছেন, এই গালি দিতে পারেন, সমস্যা নেই। এখন যিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে রয়ের এজেন্টকে দাওয়াত দেওয়া বাংলাদেশে অবশ্যই অপরাধ, ভয়ানক অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ, এটা হতে পারে না। রাজনীতিতে যারা রয়ের এজেন্টের সাথে মিশবে তারা রাজনীতি কখনো সফল হবে না, এবং তাকে হাজারবার গালি দেওয়ার পক্ষে। এখন যেহেতু হারুন ইজাহার মনে প্রাণে বিশ্বাস করেন, বা তিনি নিজের সাক্ষী যে রয়ের এজেন্ট সন্তোষ শর্মা তাকে জামাত এত মূল্যায়ন করেছে, অতএব জামাতকে মোনাফিকি তিনি বলতে পারেন, এতে আমি এই জায়গায় আমার আপত্তি নেই। এরপরে বলেছেন দিল্লির ওই কুত্তাগুলোর, মানে সন্তোষ গং, এটাও ঠিক আছে। রয়ের এজেন্টকে দিল্লির কুত্তা বলা আমি হাজারবার সমর্থন করি, এবং আমিও বলবো যারা রয়ের এজেন্ট ওরা দিল্লির কুত্তা, ঠিক আছে। সঙ্গে ওরা সংসার শুরু করেছে, জামাত ইসলামীকে এখন ওরা বলছে, এই জায়গাটা আমাদের আপত্তি না। জামাত ইসলামী রয়ের এজেন্টের সাথে সংসার করছে না। একজন পত্রিকা সম্পাদক পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদককে দাওয়াত দিয়েছেন, এটা সংসার করা বলে না, আর এটা প্রকাশ্যে, এটা গোপন কিছু না। এখানে জামাত তাদের চিন্তা দর্শন তাদেরকে শুনিয়েছে, এটা বরং তাদেরকে একটা দাওয়াত, জামাত ইসলামী রাজনৈতিক দাওয়াত, অতএব এটাকে সংসার করা বলে না। সন্তোষ শর্মা কি জামাত ইসলামীর কোনো পোস্ট দিয়েছে না? জামাত তাকে নমিনেশন দিয়েছে। আচ্ছা, এবার আসেন, জামাত অবশ্যই ভুল করেছে, আবারও বলে নিচ্ছি, কিন্তু তারেক রহমানের প্রোগ্রামে গিয়েছে সন্তোষ শর্মা, বিএনপির প্রোগ্রামে গিয়েছে, মির্জা ফখরুলের পাশে বসেছে, সালাউদ্দিন আহমেদের পাশে বসেছে, সব জায়গায় দাওয়াত পায়, বিএনপির ইফতার পার্টিতে দাওয়াত পায়। মানে সন্তোষ শর্মা বাংলাদেশে নর্মালাইজড, আমার কাছে নর্মালাইজড না। আমি সন্তোষ শর্মাকে দাওয়াত না দেওয়ার পক্ষে, আমি তাকে দিল্লির কুত্তা বলারও পক্ষে, কিন্তু সব দলের কাছেই কিন্তু নর্মালাইজড। এমনকি গোবিন্দ প্রামাণিককে নিয়েও ইলিয়াসের যথেষ্ট আপত্তি। ইলিয়াস চরমনাই পীর সাহেবের কাছে গিয়ে তো চরমনাইকে বাংলাদেশের এক প্রকার প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে, আগামীর বাংলাদেশ চরমনাইয়ের বাংলাদেশ। মানে এই লোকগুলো যেখানে যান তাদেরকে কিছু প্রশংসা করেন। এখন যতটুকু দাওয়াত দিয়েছে এতে সংসার করা হয় না। আর যদি গোপনে দাওয়াত দিত, গোপনে ইন্টারেকশন কোনো কিছু থাকতো, তাহলে এটা আপত্তিকর হতো। সংসার করা হয় না, তবে এটা ভুল বলেছেন। এরপরে হে শিবির, হে শহীদ নেতৃবৃন্দের উত্তরসূরিরা, তোমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এখন। এই জায়গাটায় ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছেন হারুন ইজাহার, অথচ এই জায়গাটা নিয়ে অনেকে কথা বলছে না। এটা মারাত্মক অন্যায়। হারুন ইজাহার শিবিরকে জামাত ভাঙার উস্কানি দিয়েছেন, এই জামাতের বর্তমান নেতৃত্বের প্রতি অনাস্থা রেখে বিদ্রোহ করার উস্কানি দিয়েছেন, যেটা তাফসীর করেছেন সাংবাদিক ইলিয়াস, যে বিপাটির মতো জামাত ভেঙে দেওয়া উচিত বা আলাদা গ্রুপ হতে পারে, এরকম একটা কথা। তো এর জবাবে আমরা বলবো জামাত ইসলামী ভুল করেছে, আমরা ভুল সংশোধন করিয়ে জামাতকে সমর্থন করব। কিন্তু জামাত ইসলামী ভাঙার উস্কানি যে দিবে তাকে পিঠে হাত পা ভেঙে ফেলবে। জামাত ইসলামের বিরুদ্ধে বলা, জামাতকে রাজাকার বলার অধিকারও রয়েছে, সমস্যা নাই। জামাতকে ভোট না দেওয়ার আহ্বান জানানোর হাজারবার অধিকার রয়েছে, জামাতকে ভারতের দালাল বলার অধিকার রয়েছে, কিন্তু ইন্টারনালি জামাত ভাঙতে উস্কানি দেওয়ার অধিকার কারণেই সে মায়ের খাওয়ার যোগ্য, সে পিটানি খাওয়ার যোগ্য। আপনাকে রাজনীতি, সমালোচনা, সংবিধান এগুলো বুঝতে হবে। একটা দল ভাঙুন, তোমরা বিদ্রোহ করো, এই উস্কানি দেয়াটা
এটা শাস্তিযোগ্য অপরাধ, এই উস্কানি দিয়েছে। তো আমরা জামাত ভুল করলে আমরা ভুল সংশোধন করবো, জামাতকে গালি দেবো, কিন্তু ভাঙতে যারা আসবে, কেউ ভাঙতে আসুক না। এবি পার্টি তো একবার গঠিত হয়েছে, এবার জামাত ভাঙতে কেউ আসুক। আর এবি পার্টি কি? জামাতের ঢাকার শহরের একটা বড় বিল্ডিং এ যে পরিমাণ জনশক্তি রয়েছে, টোটাল এবি পার্টি সারা বাংলাদেশে ওই পরিমাণ জনশক্তি আছে। এবি পার্টি এটা কি? আর জামাত ভাঙার কথা বললে এবার হিসাব নিকাশ করে ভাঙতে বলতে হবে, এটা হাসিনার আমল নয়। জামাত ভাঙতে আসলে তার খবর আছে, এই সাহস কেউ ভুলেও করতে আসবে না। অতএব একটা ভিন্ন দল, একটা ইসলামী দল ভাঙার উস্কানি দেওয়া, এটা হারুন ইজাহার লিমিট ক্রস করেছে। এটা হচ্ছে যাও। কিন্তু প্রথম অংশ, তার যে সমালোচনার অধিকার, এই জায়গাটাকে আমি রেসপেক্ট করি। এরপরে হারুন ইজাহারের আরেকটা বক্তব্য আমাদের কাছে অনেকে পাঠিয়েছেন, যে আমরা দেখতে পাচ্ছি একজনে লিখেছেন পারভেজ রোহানি নামের, পিছনে একটা মোনাফেক ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়ে আছে। এর মানে সন্তোষ শর্মা বক্তব্য দিচ্ছেন, তার পাশে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দাঁড়িয়ে আছেন। ওইটার নিচে হারুন ইজাহার মন্তব্য করেছেন, যদিও এটা এই মন্তব্য করেছেন কিনা আমি নিজে যাচাই করতে পারিনি, অনেকেই দিয়েছেন। এটা ইরিটেট হতে পারে। যদি এটা সত্য হয়, সত্য ধরে নিয়ে জবাব দিলাম, আর যদি এটা সত্য না হয় তাহলে আমি আগেই বলে নিচ্ছি এই বক্তব্য তখন প্রত্যাহার হবে। আর হারুন ইজাহার যেহেতু জামাত ভাঙার উস্কানি দিয়েছেন, আর যেসব শব্দ চয়ন করেছেন, এই শব্দ চয়নের অধিকার তার থাকুক আর জায়েজ হোক, প্রমাণ করে যে এই ধরনের নিচে এখন যেটা বলবো এটা হয়তো বা তিনি লিখেছেন। হারুন ইজাহার লিখেছেন কমেন্টের রিপ্লাইতে, এ মোনাফেক আমার পেছনে কাশিমপুর কারাগারে নামাজ পড়তো। দেখেন, এইটা উসুল লঙ্ঘন করেছেন। তার নিজের পোস্টে যেটা লিখেছেন যে নিকৃষ্ট মুনাফিকিতে লিপ্ত হয়েছে, এটা জায়েজ এ ধরনের কথা বলা। কিন্তু ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে মুনাফিক বলা, এটা তিনি তো হানাফি মাযহাবের ইমাম আবু হানিফার যে উসুল, তাকফির করা বা কাউকে মুনাফিক করা, নেফাকি, এগুলোর সেটার ভায়োলেশন। কাউকে মুনাফিক এভাবে বলা যায় না। তো শরীয়তের উসুল অনুযায়ী কাউকে যদি এভাবে মুনাফিক ফতোয়া দেয়, সে যদি আল্লাহর কাছে মুনাফিক না হয়, আর এতেকাদি মুনাফিক কিনা এটা তো আর হারুন ইজাহার জানেন না, তাহলে যিনি ফতোয়া দিয়েছেন তিনি মুনাফিক। তাহলে জবাব কি? যেহেতু শফিকুল ইসলাম মাসুদের একটা কাজকে মুনাফিকই বলতে পারেন, সামগ্রিকভাবে তাকে মুনাফিক বলতে পারেন না, শরীয়ত আপনাকে এই অনুমতি দেয় না, অতএব শফিকুল ইসলাম মাসুদ মুনাফিক না হলে আপনি মুনাফিক। এটা হচ্ছে একটা জবাব। এরপরে কাশিমপুর কারাগারে হারুন ইজাহারের পেছনে নামাজ পড়তো। আচ্ছা, তার পেছনে নামাজ তো অনেকেই পড়তো বা এখনো পড়ে। এখন এটা বলা, এটা কতটা অহংকারের প্রকাশ। একজন আলেম, একজন ইমাম, কেউ তার পেছনে নামাজ পড়েছে এটা বলে যদি খোটা দেয়, গালি দেয়, তাহলে সে আদৌ ইমামতির যোগ্যতা তার থাকে না। শফিকুল ইসলাম যদি এই বক্তব্য হারুন ইজাহার দিয়ে থাকেন, শফিকুল ইসলাম মাসুদ তার পেছনে নামাজ পড়েছেন এজন্য যদি খোটা দিয়ে থাকেন, এই খোটা সত্য হলে হারুন ইজাহার ইমামতির যোগ্যতা হারিয়েছেন। পরবর্তীতে তার পেছনে নামাজ পড়লে আমাদের হিসাব করে পড়তে হবে, কখন আবার কি নিয়ে কি সে খোটা দিয়ে দেয় যে আমার পেছনে তুমি নামাজ পড়ছো। একজন আলেম এভাবে খোটা দিতে পারে না। এখন ক্ষমতার মোহে সে আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহকে ভুলে গিয়েছে কিভাবে ভাই? আমরা তো জানি শফিকুল ইসলাম নামাজ পড়েন, সত্য কথা বলেন, নফল রোজা রাখেন, নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন, হালাল হারাম মেনটেন করেছেন। আল্লাহকে ভুলে গিয়েছে মানে আপনি সার্টিফিকেট কিভাবে দিলেন? আপনি তার সাথে চলেন? আমরা তো দেখি শফিকুল ইসলাম মাসুদকে, তিনি আল্লাহর ন্যাক বান্দা, তিনি ওমরা করে এসেছেন। আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন, এই ফতোয়া দিয়েছেন, এটা হালকা থার্ড ক্লাস কথা। আমি জানি না এটা লিখেছেন কিনা, আশ্চর্য এই ধরনের লেখা দেখি একজন আলেম এত নিচে নামতে পারে। ইফ ইট ইজ ট্রু, ইফ ইট ইজ নট ট্রু, বক্তব্য উইথড্রন। সে নারীর মাঝখানে বসে টক শোতে কমফোর্ট ফিল করে। হারুন ইজাহার আবার ইংরেজি পারেন, ইংরেজি লেখেন। তো দেখেন এটা কত বড় একটা ফাজলামি কথা। নারীর সাথে টক শো কে না করেন বাংলাদেশে? আচ্ছা, ইসকনের মহিবুল হক চৌধুরী, তার সাথে বৈঠক করেছেন না হারুন ইজাহার? তার সাথে খারাপ নারীর সাথে টকশো করা। নারীর সাথে টকশো তো মামুনুল হক করেছে ভাই। মামুনুল হককে একটা গালি দেন। এই সাখাওয়াত হোসেন রাজি, কওমি, বড় বড় আলেম ওলামারা নারীদের সাথে টকশো করেছে না? বিভিন্ন বিষয় এখনো করে না। তো নারীদের সাথে শফিকুল ইসলাম মাসুদ টকশো করেন, এটা সমস্ত ওলামা ইকরামদের মধ্যে জায়েজ। আচ্ছা, কোন আলেম ফতোয়া দিয়েছে এটা না জায়েজ? তাহলে ফতোয়া দেন, আপনারা লিখিত ফতোয়া দেন যে নারীদের সাথে এইভাবে টকশোতে যেতে পারবে না, জায়েজ। তারপরে সেই ফতোয়া মানতে আমরা বলি। দর্শক, আশা করি জবাব হয়েছে। জনাব হারুন ইজাহার সাহেব লিমিট ক্রস করেছেন। শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতের মিডিয়ার নোংরামি আমাদের একটা আলোচনার বিষয়।
সত্যি বলতে ভারতের মিডিয়াকে আমরা ইগনোর করতেই পারি, করিও, কিন্তু মাঝে মাঝেই সামনে তাদের নোংরামি কতটা খারাপ পর্যায়ে যায় সেটা যখন আসে তখন খারাপও লাগে। কেন খারাপও লাগে সেটা আসলে বলবো। গতকাল আমরা জানি কাশ্মীরের একটা জায়গায় সন্ত্রাসী হামলা হয়েছে, পেহেলগাঁও নামে জায়গাটার নাম, মানে অসাধারণ নৈসর্গিক দৃশ্যের একটা জায়গা। সেখানে অন্তত 26 জনকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করা হয়েছে, কি হয়েছে, নানান রকম স্পেকুলেশনস আছে, কিন্তু প্রাথমিকভাবে মুসলিম জঙ্গিবাদীদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে। আমরা এটা নিয়ে কথা বলবো ইনফ্যাক্ট, এটা এবং এটার পটেনশিয়াল ইম্প্যাক্ট বাংলাদেশের উপরে কি হতে পারে এটা নিয়েও বিস্তারিত কথা বলতে চাই। কিন্তু এই মুহূর্তে যে কথাটা বলতে চেয়েছি আপনাদের অনেকের সামনে হয়তো এসছে, কারণ এটা নিয়ে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হচ্ছে। ডক্টর ইউনূস কাতার সফরে আছেন, আমরা নিশ্চয়ই দেখেছি। তিনি সেখানে এই সফরে যা করছেন সেটাকে ইঙ্গিত করে আজ তাক বাংলা, একটা মেইনস্ট্রিম চ্যানেল, এটা যে একেবারে যে কেউ করছেন তা না, ইন্ডিয়া টুডে যে টিভি সেটাও তাদেরই, তাদের একটা হেডলাইন ভিডিওর এরকম, কাশ্মীরে হিন্দু হত্যা শুনে বাংলাদেশি ইসলামী ইউনূসের নারী সঙ্গে উল্লাস। থাম্বনেইল, কিছু নারীর সাথে ডক্টর ইউনূস ওই সফরে বসেছেন, সেইটা থাম্বনেইলে দিয়ে এই ধরনের কথাবার্তা লিখছেন। ভিডিওটা শোনার চেষ্টা করলাম, আসলে অনেকে স্ক্রিনশট শেয়ার করেছেন, আমি ভিডিওটা খুঁজে বের করলাম এবং আমি শোনার চেষ্টা করলাম। সেখানে তিনি তারা যেহেতু এই ঘটনাটা যখন ঘটছে তখন তিনি তার অনেকগুলো কর্মসূচি আছে, তিনি নৈশভোজে গেছেন, সেখানে হেসে বক্তৃতা করছেন। এটাও ক্রাইম হয়ে গেছে ডক্টর ইউনূসের, কারণ ভারতে একটা হামলা হয়েছে এবং যে বাজে ধরনের ইঙ্গিত করা হচ্ছে হিন্দু হত্যা হয়েছে, হিন্দু হত্যা শুনে তিনি নারীদের সাথে সেলিব্রেট করছেন। নর্মালি একটা ফেসবুকে যখন একটা ছবি, ডক্টর ইউনূসের প্রচুর কর্মসূচি আছে, প্রচুর কাজ আছে, সেই কাজের মধ্যে তিনি নানা রকম মানুষজনের সাথে যুক্ত থাকছেন, কথা বলছেন, সেগুলো ফেসবুকে নিয়মিতভাবে শেয়ার্ড হয়, সেটা হওয়ারই কথা, সেটা হওয়া ভালো। এবং আপনারা যদি ওনার ফেসবুকে ঢোকেন, এই মুহূর্তে আমি সেখানে আছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কার কার সাথে দেখা করছেন, কেন করছেন, কি বক্তৃতা করছেন, সব এখানে দেয়া আছে। সেখান থেকেই তারা একটা ছবি নিয়ে এই ধরনের একটা কথা লিখেছে। এখানে কারা তার সাথে বসেছিল, আমি ওনার যে ছবিটা তারা ব্যবহার করছে, বাংলাদেশি অ্যাথলেটস যারা কাতারে প্রধান উপদেষ্টার সাথে পোজ দিয়েছেন এবং সেখানে প্রত্যেকের নামও দেয়া আছে। আমাদের দেশের মেয়েরা আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, খুব স্বাভাবিক, পিতৃতুল্য না, ডক্টর ইউনূস অনেকের দাদা নানা তুল্য, সেই মানুষের সাথে ছবি দিয়েছেন। এটা নিয়ে এমন নোংরা কথা, এমন নোংরামি তারা করছেন, ইগনোর করি, আমরা করতেই পারি, কিন্তু যে কারণে আমি এটাকে অ্যালার্মিং মনে করি এবং মন খারাপও হয় বলে মনে করি। নিজে একজন গণতন্ত্রে বিশ্বাসী মানুষ হিসেবে আমরা একটা গণতান্ত্রিক ভারতও দেখতে চাই। ভারতের গণতন্ত্র ভারতের জনগণের জন্য যেমন সুবিধা, সেটা আমাদের জন্য ভালো। ভারতে যত এক্সট্রিমিজম মাথা চাড়া দেবে, সেই এক্সট্রিমিজম বাংলাদেশেও আসলে রিয়াকশনারি হয়েও এটা আসবে। এগুলো হয় খুব কাছাকাছি দেশের মধ্যে, এই ঘটনাগুলো ঘটে। কিন্তু এই যে এই রিপোর্টগুলো হচ্ছে, আমি যে কথাটা বলতে চাই, এটা তো জাস্ট একটা ব্যক্তি না। বাংলাদেশে দেখবেন অনেকগুলো সোকল্ড ইউটিউবের চ্যানেল আছে যারা উদ্ভট কতগুলো হেডলাইন দিয়ে শেখ হাসিনা পতনের আগে, আজকে পতন, এখন পতন, ঢাকা ঘিরে ফেললো, শেখ হাসিনা পালিয়ে গেল, সেনাপ্রধান শেখ হাসিনাকে চলে যেতে বলল, বা এখনও দেখবেন ডক্টর ইউনূস শেষ হয়ে গেছেন, ডক্টর ইউনূসকে সেনাপ্রধান নামিয়ে দিচ্ছেন অথবা সেনাপ্রধানকে নামিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু একটা স্ট্রাকচার্ড প্রতিষ্ঠান, যেটা একটা সংবাদ মাধ্যম, আজ তাক, তাই ইন্ডিয়া টুডে তাদের টিভি চ্যানেল, আমরা অনেকেই ইন্ডিয়া টুডের ডিবেট এই সময় খেয়াল করি, কারণ বাংলাদেশের অনেককে সেখানে নেওয়া হয়, সেই চ্যানেলটা এই ধরনের কথা বলছে, সেই চ্যানেলগুলো এই ধরনের কথা বলছে, সীমা নামতে নামতে কোথায় গেছে। এবং হয়তো এটা অবধারিতও ছিল। আপনি যখন নোংরামি করতে থাকেন, আপনি যখন স্পেসিফিক ক্লাসকে ফিড করতে থাকেন, ফিড করতে করতে তার চাহিদা বাড়তে থাকে, সে আরও র্যাডিক্যাল, আরও বেশি অ্যামিউজড হতে পারে, এরকম খবর খুঁজতে থাকে। তো তার মানেটা হচ্ছে এই যে ভারতে একটা শ্রেণী তৈরি হয়েছে যারা এই জিনিসগুলো খায়, তারা দেখতে চায় এবং তাদেরকে তারা ফিড করছে। এবং তার চাইতে অ্যালার্মিং ব্যাপার হচ্ছে, মানুষ যদি খায়ও, একটা মেইন স্ট্রিম চ্যানেল, নিউজ এজেন্সি, তারা এটাকে খাওয়াচ্ছে। বিভৎস ব্যাপার। এবং ভারতে মিডিয়া বলে যে আর কিছু আসলে এক্সিস্ট করছে না টু সাম এক্সটেন্ট, এটা তো আমাদের চোখের সামনেই ঘটছে।
চোখের সামনেই ঘটছে। এনডিটিভির মতো চ্যানেল আদানি কবজায় নিয়ে যাওয়ার পর কি হবার কথা ছিল আমরা অনুমান করতে পারি, এবং তাই হয়েছে। এনডিটিভিতেও বসে বসে বাংলাদেশ নিয়ে যা যা ঘটে দেখছি। সো ভারতের মিডিয়ায় দেখে, তাদের এই নির্লজ্জতা দেখে, তাদের এই অসভ্যতা দেখে খারাপ লাগা জায়গা ওটা যে একটা গণতান্ত্রিক ভারত ক্রমাগত আরও অগণতান্ত্রিক, আরও স্বৈরাচারী, আরও ফ্যাসিস্ট হয়ে উঠছে। আমাদের জন্য অ্যালার্মিং। আমরা ভারতীয়রা তাদের লিস্ট সেন্সে ফিরবেন। সাধারণ ভারতীয়দের কথা বলছি, যারা এই ধরনের বিদ্বেষ তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটতে চান। তার বাইরেও তো ভারতীয়রা আছেন। আমরা আশা করি তারা এই জায়গা থেকে সরে আসবেন এবং তারা তাদের সরকারের ওপরে, তাদের মিডিয়ার ওপরও চাপ তৈরি করবেন যে ধরনের নোংরামি এবং অসভ্যতা যাতে না হয়। কারোর সাথে দ্বিমত থাকতে পারে, ডক্টর ইউনূসের সাথে সমস্যা আছে, ডক্টর ইউনূসের সরকার ভারতের সাথে ভারতের মতো করে কমপ্লাই করছে না। ডক্টর ইউনূস শেখ হাসিনা নন, শেখ হাসিনা তো নন, উনি 10-20% শেখ হাসিনাও নন। তো তাহলে সমস্যা থাকতেই পারে, কিন্তু ভারতকে এর পরসহাবস্থান করা শিখতে হবে এবং আলোচনার মাধ্যমেই সম্পর্ক তৈরি করতে হবে। এই যে আজ তাক চ্যানেল, তাদের খুবই বিজেপির সাথে অ্যালাইন্ড হওয়ার হিস্ট্রি আছে এবং সেই পারসেপশনই আছে। সুতরাং আজ তাক যা বলছে এটাকে খুব উড়িয়ে দেওয়ার কিছু নেই। বিজেপি তার একটা শ্রেণীর কাছে এইভাবে এই বয়ান নিয়ে দিতে চায় যে যখন তোমার দেশের হিন্দু মানুষ মারা যায়, তখন এই হিন্দুর মৃত্যুতে উল্লাস করে ডক্টর ইউনূস, মেয়েদেরকে তার পাশে বসিয়ে মেয়েদের সঙ্গ নিয়ে এই ধরনের ইঙ্গিত করে যখন বলে, ডক্টর শ্রেণীর কাছে তারা বিজেপির হয়ে এগুলো পৌঁছে দেয়। এই র্যাডিক্যালাইজেশন তারা তৈরি করছে এবং বিশেষ করে বহুবার বলেছি, বিশেষ করে পশ্চিমবঙ্গে যেহেতু সামনে 1 বছরের মধ্যে ওখানে বিধানসভা নির্বাচন আছে, তারা এটাকে টার্গেট করছে। আর ভারতে কাশ্মীরে যা হলো তার একটা বিরাট সুদূর প্রসারী প্রভাব ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বটেই, রিজিওনাল রাজনীতিতে পড়ছে, যার আওতা থেকে আমরাও বাদ পড়ব না। খুব দ্রুতই কথা বলবো সেটা নিয়ে। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয় না, যা কিছু দেখেন, যা কিছু শোনেন সব কিছু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।